সামান্য যৌতুকের জন্য আমার ৮ বছরের সুখের সংসারটা ভেঙে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি এবং আমার হাজব্যান্ড রিলেশন করে ভালোবেসে বিয়ে করেছিলাম। বাবা-মার অমতে অজান্তে বিয়ে করে তারপর সংসার করতে শুরু করেছিলাম। শ্বশুর-শাশুড়িও মানেনি, বাবা-মাও মানেনি। এভাবে ২ বছর বিভিন্ন জায়গা থেকে সংসার করার পর তারপর এক পর্যায়ে মান-সম্মানের কথা চিন্তা করে ২ ফ্যামিলি থেকে মেনে নিয়ে আমাদের আবারও বিয়ে-শাদির অনুষ্ঠান করে। বিয়ের ৩ বছর পূর্ণ হতে না হতেই আমার কোলজুড়ে আসে একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তান। কন্যা সন্তানকে পেয়ে তো আমার শ্বশুর-শাশুড়ি খুবই খুশি। কারণ তারা মেয়ে সন্তান অনেক বেশি পছন্দ করে। তো তখন ভেবেছিলাম যে সবকিছু হয়তো সবাই ভুলে গেছে। আমাদের বিয়ে-শাদিটা মন থেকেই হয়তো মেনে নিয়েছে। আমরা হয়তো ভবিষ্যতে অনেক বেশি সুখে থাকবো। কিন্তু সবকিছু ভাবলেই কি আর সেটা ঘটে বলেন? তার বিপরীতেও তো অনেক কিছু ঘটে। মোটামুটি সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল। হাঁটি পা করে আমার মেয়েটাও অনেক বড় হয়ে গেছে। হঠাৎ করে কেন জানি না শ্বশুরবাড়ি থেকে একটা নতুন পরিকল্পনা তৈরি করেছে। এতদিন পর্যন্ত আমার শ্বশুরবাড়ি থেকে কখনো আমাকে কোনো কিছু চাপ দেয়নি। কিন্তু হঠাৎ করে শ্বশুর-শাশুড়ি চাপ দিচ্ছে যে আমাকে বাবার বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসতে হবে। এক কথায় আমরা যেটাকে বলি যৌতুক। আমার হাজব্যান্ড এ বিষয়ে একমত না। কারণ ও যৌতুক নিতে বা দিতে পছন্দ করে না। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি আমাকে অনেক বেশি জ্বালানো শুরু করে দেয়। তারা সবসময় বলে যে, "বিয়ে করে ঘরে এসেছো, কোনো কিছু নিয়ে আসোনি, একটা বদনা পর্যন্ত নিয়ে আসোনি। তাহলে তুমি কিভাবে সংসার করবা? কার আশা করে নিয়ে আসছো?" আমি অবশ্য তখন বলেছি যে, "আমার হাজব্যান্ড তো চাকরি করে, তার টাকা দিয়েই আমি সবকিছু ইনশাআল্লাহ আস্তে ধীরে করে নেব। আপনাদের কাছ থেকে আমি কোনো কিছুই নেব না। আর বিয়ের তো ১ বছর ২ বছর হয়নি। মোটামুটি ৮ বছর হয়ে গেল। ৮ বছর পর কেন আপনারা এগুলো কথা আবারও তুলতেছেন?" তখন শ্বশুর-শাশুড়ি বলল যে, "৮ বছর ছাড় দিয়েছি বলে যে সারা বছর ছাড় দিব তা কিন্তু নয়। অন্তত ঘরের আসবাবপত্র, ফার্নিচার, আমার ছেলেকে মোটরসাইকেল আর বেশ কিছু টাকা-পয়সা বাবার বাড়ি থেকে নিয়ে আসো।" তো আমি তো জানি আমার বাবা-মার অবস্থা কীরকম। এমনিতেও তারা বর্তমানে একটু খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ তাদের একটু ব্যবসায় লস হয়েছে। তো এই পর্যায়ে যদি আমি এখন গিয়ে বলি যে এরকম আমাকে টাকা-পয়সা দিতে হবে, ঘরের ফার্নিচার দিতে হবে, দান দক্ষিণা দিতে হবে, তাহলে কিন্তু তাদের মাথায় আকাশ পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। আমি আমার বাবা-মার সমস্যার কথা চিন্তা করে আমি আমার বাবার বাড়িতে গিয়ে কোনো কিছুই বলিনি যে তারা যৌতুক চেয়েছে বা আসবাবপত্র, ফার্নিচার চেয়েছে। আমি বলতে গেছিলাম কিন্তু বলতে যেয়েও যেন বলতে পারিনি। তাদের মুখগুলো দেখে যেন আমার অসহায় বোধ হয়েছে। তো তারপর আমি আবারও শ্বশুরবাড়িতে চলে আসলাম। দেখলাম যে অত্যাচারের পরিমাণ আরও বাড়তেই থাকে। কথায় আমাকে খোঁটা দেয়। কথায় আমাকে বলে যে, "বাবা-মার বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসো নাই, আবার এখানে এসে ফুটানি দেখাও।" মানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তারপর আর কি করার, আমি বাধ্য হয়ে আমার বাবা-মাকে গিয়ে বললাম। আমার বাবা-মা তো তার মেয়ের সুখের জন্য অনেক কিছুই দিতে রাজি। কিন্তু সত্যি কথা বলতে আমি নিতে নারাজ। কারণ আজকে আমার বাবা-মা এত সব কিছু দিবে, তারপর আমার বাবা-মাই চলতে পারবে না। তখন কি আমার হাজব্যান্ডের ইনকামের টাকা দিয়ে আমার বাবা-মাকে আমি চালাবো? কখনোই তো এটা সম্ভব না। তো সেই দিক চিন্তা ভাবনা করে আমি কোনো কিছুই নিইনি। তো এক পর্যায়ে দেখা গেল যে আমার শ্বশুর-শাশুড়ি এত বেশি অত্যাচার শুরু করে দিল যে আমি বাড়িতে আর টিকতেই পারলাম না। তখন আমি অন্য একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকলাম। কারণ আমি যদি বাবার বাড়িতে রাগ করে চলে যাই, বাবা-মা বুঝবে যে আমি সুখে নাই। তারা অনেক কষ্ট পাবে। আর তার উপর আমি যেহেতু পছন্দ করে নিজেই বিয়ে করেছি, তাই বাবা-মাকে কিছু বলার মতো জোর করে কোনো ভাষা খুঁজে পাই না। তো আমার হাসব্যান্ড আমার সাথে কিন্তু ঠিকই যোগাযোগ রাখছিল। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি আমার হাসব্যান্ডকে একেবারে স্পষ্ট আকারে বলে দেয় যে, "ওই বউয়ের সাথে যদি তুই যোগাযোগ রাখিস, তাহলে তোকে আমরা ত্যায্যপুত্র করব। তুই আর কোনো কিছুই পাবি না।" আমার হাসব্যান্ড তারপরেও অনেক বিট্রে করে। কিন্তু আমি আমার হাসব্যান্ডকে অনেক বুঝিয়ে বলি যে, "আমার জন্য তোমার জীবনটা নষ্ট হবে এটা আমি চাই না। তুমি নতুন করে জীবন সাজাও।" কিন্তু আমার হাসব্যান্ড কখনোই সেটাতে একমত না। একদিকে বাবা-মা, একদিকে বউ-বাচ্চা, এটা যেন আমার হাসব্যান্ডের জন্য আরও বেশি অনেক টেনশনের হয়ে গেছে। আমি যতটা না টেনশন করি, তার চেয়ে বেশি টেনশন করে আমার হাসব্যান্ড। ওইদিকে আমার হাসব্যান্ডের যে কর্মক্ষেত্র, সেটাতেও সে ভালোভাবে মনোযোগ দিতে পারে না। কিন্তু আমার একটা প্রশ্ন, তাদেরও তো একটা ঘরে ফুটফুটে সুন্দর মেয়ে বাচ্চা আছে। তাহলে আমার উপর দিয়ে যেরকম করতেছে, যদি তাদের বাচ্চাকে এরকম করা হয় তাহলে কেমন লাগবে? এই জিনিসটা অনুধাবন করেও তো হলেও আমাকে সবকিছু ভুলে আমাকে আপন করে নেওয়া উচিত। কিন্তু তারা কখনোই আমাকে আপন করবে না।
আমি এভাবে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে থাকতে আমার বাবা মা তখন জানতে পারে যে আমি শ্বশুরবাড়িতে নাই, অন্য জায়গায় আসি। তখন তো তারা আমাকে বলে যে তোর সুখের জন্য আমরা সবই করতে রাজি, দরকার পড়লে আমরা ভিক্ষা করে খাবো, তারপরেও তুই সব কিছু নিয়ে যা, আমরা ফার্নিচার, টাকা পয়সা সব কিছু দেবো। কিন্তু আমার তো এখন অনেক বেশি জিদ হয়েছে যে কেন যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। আর তাছাড়া হচ্ছে এই যৌতুকের জন্যই আমাকে যেহেতু এত সমস্যার সম্মুখীন হতে হলো, বাইরে পর্যন্ত এসে বাসা ভাড়া নিয়ে থাকতে হলো, আমি কখনোই আর এই যৌতুক নিয়ে যাব না ওখানে যদি আমার সংসার নাও হয়। আমার হাজব্যান্ড বারবার বলতেছিল যে দেখো আমি তো তোমাকে কোনো কিছু বলিনি, বা আমি তো চাচ্ছি সব কিছু সমাধান করতে, কিন্তু আমার বাবা মা তো কোনো কিছুতেই বুঝতেছে না। এভাবে দেখতে দেখতে অনেক সময় অতিবাহিত হয়ে গেল। তো তারপর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি ফোর্স করেছে আমার হাজব্যান্ডকে যে হচ্ছে এই বউকে নিয়ে আর সংসার করা যাবে না, এই বউকে তালাক দিতে হবে। এখন হয়তো সংসারটাই আর হবে না, কারণ হচ্ছে যেহেতু তালাকের কথা উঠেছে সেহেতু সংসার আর ওখানে হবে না, এটাই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ যে গল্পটা আপনাদেরকে শোনালাম এটা হচ্ছে আমার নিজের বেস্ট ফ্রেন্ডের গল্প। তো আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু সম্পর্ক করেই বিয়ে করেছিল, আর তারপর হচ্ছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এসে যাচ্ছে। তার এই করুণ দশা দেখে আমার অবশ্য খুবই খারাপ লাগে, কারণ বেস্ট ফ্রেন্ডের মর্ম তো আপনারা সবাই বোঝেন। তো তার যদি এরকম জীবনে সুখের বদলে দুঃখ হয়ে থাকে তাহলে আরেকটা বেস্ট ফ্রেন্ডের কেমন লাগবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে আমি আজকে গল্পটা শেয়ার করি, আর শেয়ার করার ফলে আমার নিজেরও একটু হালকা মনে হচ্ছে। আমি যখন আমার বেস্ট ফ্রেন্ডের কাছে এই গল্পগুলো শুনেছি তখন কিন্তু চোখ দিয়ে আমার পানি পড়েছে, মানে অনর্গল আমি কান্না করেছি, কারণ কেউই চায় না তার একটা সংসার নষ্ট করতে। তার উপর হচ্ছে যেহেতু একটা বাচ্চা আছে, একটা ইমোশন। এই পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে বলে রাখি, আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাই দিবেন আর একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইকের জন্য আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।